ঈদের ছুটিতে শিমুল তার বাবা মা সহ তার গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে। আজ ঈদের দ্বিতীয় দিন। সাধারণত ঈদের দ্বিতীয় দিনে প্রতিবারই পরিবারের সাথে সবাই মিলে ঘুরতে যাওয়া হয়। এবার ভাবা হলো সবাই মিলে বাড়িতেই একটা মিলন মেলা করা যাক। যেই ভাবা সেই কাজ। ঈদের দ্বিতীয় দিনে শিমুলের ভাই বোন আর সব কাজিনরা মিলে একত্রিত হলো। শিমুলের সব কাজিনদের মধ্যে তার সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে নাজমুল এবং এনামুল। যদিও দুজনই তার বয়সে বড়, এরপরেও কেন যেন তাদের সাথে শিমুলের সব সময় ভালো জমে। কি এনামুল ভাই, প্রতিবার তো আমাদের সবাইকে মজার মজার ভূতের গল্প শোনান, এবারও শোনাবেন নাকি? আপনার ভূতের গল্প অনেক মিস করেছি এতদিন। প্রতিবারই তো ভূতের গল্প শুনিস, কখনো কি ভূত বা জিন নিজে দেখেছিস? না ভাই, সেই ছোট থেকেই তো শুনে গেলাম, কখনো নিজের চোখে দেখা হলো না। তাহলে চলো আজকে সবাই মিলে ভুতুরে কোনো জায়গায় যাই। ভাগ্য ভালো থাকলে নিজ চোখে ভূতও দেখা হয়ে যাবে। আমার বাড়ি থেকে 2 গ্রাম দূরে একটা হাসপাতাল আছে, নিমতলার হাসপাতাল নামে পরিচিত। শুনেছি আগে সেখানে সরকারি ডাক্তাররা সেবাদান করত। বেশ কয়েক বছর যাবৎ হাসপাতালটা বন্ধ রয়েছে। শুনেছি দিনের বেলাতেও সেখানে মানুষ চলাচল করে না। অনেকে নাকি রাতের বেলায় অনেক কিছু দেখেছে। আরে এমন হাসপাতাল কয়েক বছর বন্ধ থাকলে মানুষ এমনিতেই ভূত আছে বলে বিশ্বাস করে। এসব নিয়ে মজা করা উচিত নয়। তোরা কখনো এক্সপেরিয়েন্স করিসনি, তাই তোরা জানিস না। তাহলে ভাই চলো সবাই মিলে আজকে রাতে সেই জায়গায় যাওয়া যাক। ঠিক আছে, তাই হোক তবে। রাতে খাওয়া শেষ করে সবাই যখন ঘুমিয়ে পড়ল, তখন তারা বাড়ি থেকে বের হলো। কারণ বাবা মা জানতে পারলে কখনোই তাদের যেতে দিবে না। রাত প্রায় 12টা বাজছে। তারা নিমতলার দিকে মোবাইলের ফ্ল্যাশের আলো নিয়ে চলতে লাগলো। হাঁটতে হাঁটতে তারা প্রায় জনবসতি পার হয়ে চলে আসলো নির্জন জায়গায়। এখন শুধু চারিদিকে ক্ষেত মাঝে দিয়ে সরু একটি রাস্তা। আশেপাশে এখন আর কোনো ঘর বাড়িও নেই। একটু দূরে ফোনের ফ্ল্যাশের আলো ফেলতেই দেখলো হাসপাতালটি দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় সেটিকে আরো বেশি ভয়ানক দেখাচ্ছিল। হাসপাতালের সামনেই বিশাল বড় এক নিম গাছ। কি রে শিমুল, এটাই কি সেই হাসপাতাল? হ্যাঁ ভাইয়া, অনেক ছোটবেলায় এসেছিলাম, এখন তো দেখি এটা একেবারেই ভুতুড়ে হয়ে গেছে। হাঁটতে হাঁটতে তারা একদম হাসপাতালের সামনে এসে দাঁড়ালো। তখন রাত প্রায় 1টা বাজে। বিশাল বড় এক নিম গাছের পিছনে একটি জরাজীর্ণ হাসপাতাল দাঁড়িয়ে আছে। নিম গাছের ফাঁক দিয়ে হালকা চাঁদের আলোয় পরিবেশটা আরো অনেক ভয়ানক লাগছিল। মাঝে মাঝে 1-2টা অজানা পাখি নিম গাছের ডালে বসে রাখছিল। মনে হচ্ছে তারা কোনো অশুভ ইঙ্গিত দিতে যাচ্ছে। চলেন ভাই, ভেতরে গিয়ে দেখি। ভেতরে ঢোকাটা ঠিক হবে বলে মনে হচ্ছে না। তোরা শিওর তো? কি ভাই, আপনি না ভূত দেখেছেন, তাহলে তো ভয় পেলে চলে? ভয় পাচ্ছি না, তবে সাবধানে থাকাটা ভালো। আচ্ছা চল ভিতরে ঢুকিয়ে দেখি। হাসপাতালের ভাঙ্গা দেওয়ালগুলোতে বট গাছের শিকড় মেলছে। মনে হচ্ছে গাছগুলো হাসপাতালটাকে আঁকড়ে ধরে আছে। তারা ফোনের ফ্ল্যাশব্যাকের আলোয় হাসপাতালের দেওয়ালগুলোতে আলো ফেলছিল, যেখানে অদ্ভুত সব জিনিস চিত্র অঙ্কন করা ছিল। কিরে ভাই, এগুলো কিসের চিত্র এঁকে রেখেছে? হতে পারে কোনো দুষ্টু ছেলে পেলে এগুলো এঁকে রেখেছে মানুষকে ভয় দেখানোর জন্য। তাই হবে, ভূত তো আর ড্রয়িং করতে পারে না, তাই না? এসব বলে তারা হাসাহাসি করছিল আর ভিতরে একটু ঘুরে দেখছিল। এমন সময় তাদের মনে হলো তাদের পিছন দিক থেকে কেউ দৌড়ে চলে গেল। সবাই পিছনে ঘুরে তাকালো। তো তোরা কি কেউ এখন দৌড় দিলি? না ভাই, আমিও বুঝতে পারলাম পিছন দিকটায় কেউ একজন দৌড়ে চলে গেল। আরে
কোনো কুকুর বিড়াল হবে হয়তো। পরিত্যক্ত হাসপাতাল, আসা যাওয়া নেই মানুষের, বিভিন্ন পশু পাখি এখানে থাকতেই তো পারে। হ্যাঁ, তা হতে পারে। এনামুল শিমুলের কথায় রাজি হলেও তার মনে কিসের যেন একটা খটকা লাগলো। এভাবে তারা এক রুম থেকে অন্য রুম ঘুরে দেখছিল। হঠাৎই তাদের কানের পাশের আরেকটি রুম থেকে মৃদু কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। প্রথমে তারা শিওর হওয়ার জন্য একে অপরের দিকে চেয়ে রইল। আমি যা শুনছি তোরাও কি তাই শুনতে পাচ্ছিস? শিমুল নাজমুল দুজনেই এনামুলের দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। এবার তারা প্রচন্ড ভয় পেয়ে গেল। কান্নার শব্দ ধীরে ধীরে বাড়তে লাগলো। মনে হচ্ছিল তাদের দিকে কেউ এগিয়ে আসছে। তোরা কোনোভাবে ফোনের লাইট বন্ধ করিস না, আর আমার কাছাকাছি থাক। আমাদের তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে। চারদিকে জোরে জোরে দেওয়াল পেটানোর শব্দ এবার তাদের কানে ভেসে আসতে লাগলো। মনে হচ্ছিল এক্ষুনি ছাদটা তাদের উপর ভেঙে পড়বে। হাসি কান্নার মিশ্রিত শব্দে তাদের অবস্থা খুবই খারাপ হচ্ছিল। তারা সৃষ্টিকর্তার নাম নিতে নিতে হাসপাতাল থেকে বাইরে বের হয়ে গেল। যখনই বের হতে যাবে তখন তারা যা দেখল তা তারা নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না। বিশাল বড় নিম গাছের ডালে সাদা কাপড় পরা কে যেন বসে বসে পা দোলাচ্ছে। দাঁতগুলো বড় বড় করে হাসছে, আর সে গুনগুন করে কি যেন বিড়বিড় করে যাচ্ছে। এটা দেখে শিমুলের অবস্থা খুবই খারাপ হতে লাগলো। সে প্রায় অচেতন হবার মতন অবস্থা হলো। হাসপাতালের সামনে তারা তিনজন থরথর করে কাঁপছিল। এনামুল ভাবল তাকে এখন শক্ত থাকতে হবে। সাদা কাপড় পরা সেই অবয়ব এখন মাটিতে নামলো। তার সামনে থেকে দাঁতগুলো বের করে হাসতে হাসতে হাওয়ায় উঠতে লাগলো। এখন তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। কঙ্কাল সার একটি দেহ, চোখ থেকে রক্ত ঝরছে, গালে কোনো মাংস নেই। বিশাল বড় বড় হাত, বিশাল বড় নখ। গুনগুন করা বন্ধ করে সে এবার তাদের তিনজনের দিকে তাকালো। বহুদিন পর কোনো মানুষের দেখা পেলাম। আজ তোদের রক্ত দিয়ে আমি বহুদিনের ক্ষুধা মিটাবো। এই বলে সে প্রায় জোরে জোরে হাসতে লাগলো, আর তার বিশাল বড় বড় হাত বাড়ালো তাদের দিকে। এমন সময় শিমুল তার কাছে থাকা লাইটার দিয়ে পাশে থাকা একটি শুকনো গাছের ডালে আগুন ধরিয়ে দিল। আমি দৌড়াবো, তোরা আমার সামনে থেকে দৌড়াবি, পিছনে তাকাবি না, ঠিক আছে? শিমুল আর নাজমুল তার কথাগুলো শুনে দৌড়াতে থাকলো। পিছন থেকে প্রেত জোরে জোরে চিৎকার করছিল আর হাত বাড়াচ্ছিল, কিন্তু আগুন থাকায় সে সামনে এগোতে পারছিল না। তোরা দৌড়াতে থাক, আমি আসছি। এটা বলে সে প্রেতের দিকে জ্বলন্ত শুকনো ডালটা ছুঁড়ে মারল, আর সৃষ্টিকর্তার নাম নিয়ে সেও দৌড়াতে শুরু করলো। তারা দৌড়াচ্ছিল আর পিছন থেকে শুনতে পাচ্ছিল প্রেত জোরে জোরে চিৎকার করছে। আমি ছাড়বো না তোদের, এভাবে তোরা আমাকে শেষ করতে পারবি না। এটা বলতে বলতে সে গায়েব হয়ে গেল। মাঝপথে শিমুল প্রচন্ড ভয়ে সেন্সলেস হয়ে গেল। নাজমুল এবং এনামুল তাকে ধরে বাড়িতে নিয়ে আসলো। পরদিন সকালবেলা সবাই এই ঘটনা জানতে পেরে তাদের অনেক বকাবকি করেছিল। টানা 7 দিন তারা প্রচন্ড জ্বরে ভুগেছিল। অনেক কবিরাজ ওঝা দিয়ে ঝাঁকফুঁক দিয়ে পরবর্তীতে তারা সুস্থ হয়ে উঠেছিল। ওই দিনের কথা মনে হলে এখনো তাদের গা শিউরে ওঠে। ভাগ্যক্রমে তারা সেদিন বেঁচে গিয়েছিল।